হ্যালো, ঠিক আছে। ইন্ট্রোডিউস ইয়োরসেলফ। হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছি আমি। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। একদম ক্লিয়ার শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা স্যার, ঠিক আছে। আমার নাম সুচেতা ব্যানার্জি, আমি হরিদেবপুরে থাকি। আমি 2010 সালে কার্মেল হাই স্কুল ফর গার্লস থেকে মাধ্যমিক পাশ করি। তারপর 2013-তে স্যার নৃপেন্দ্রনাথ গার্লস হাই স্কুল থেকে আমার এইচএস কমপ্লিট করি। তারপর স্যার 2013 থেকে 2017-তে আমি রিজেন্ট এডুকেশন অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশন থেকে আমার বিটেক কমপ্লিট করি। তারপর স্যার 2017 লাস্ট থেকে আমি 2019 ফেব্রুয়ারি পর্যন্ত কিংস্টন পলিটেকনিক কলেজে অ্যাজ এ লেকচারার আমি পড়াই। তারপর আমি ছেড়ে দিই ওটা। আচ্ছা। তারপর থেকে আমি ঘরে এমনি প্রিপারেশানেই আছি, গভর্নমেন্ট জব দিয়েছি অনেকগুলোই। আচ্ছা, মানে তোমার এক্সপিরিয়েন্স হচ্ছে 2 বছরের, সেটাও পলিটেকনিকের লেকচারার হিসাবে। স্যার আফটার দু দ্যাট বছর না, দেড় বছর। 1.5 বছর মতো। আচ্ছা, আর হ্যাঁ তারপরে আফটার দ্যাট তুমি এখন পুরোপুরি প্রিপারেশনের সাথে যুক্ত, তাই তো? হ্যাঁ হ্যাঁ স্যার। আচ্ছা, ঠিক আছে। তো অসুবিধা কিছু নেই, কিন্তু প্রশ্নটা হচ্ছে তুমি তো পলিটেকনিকের লেকচারারের জব করতে, তো সেক্ষেত্রে তোমার যে এক্সপিরিয়েন্সটা সেটা কিভাবে অ্যাজ এ জেই, এখানে তো জেই হিসাবে তোমাকে ধরো কাজ করতে হবে, তো এখানে হ্যাঁ তো স্যার। প্র্যাকটিক্যাল ফিল্ডের কাজ, সেটা তুমি কিভাবে মানে কোপ আপ করে উঠবে ব্যাপারটাকে? কারণ প্র্যাকটিক্যাল ফিল্ডে তো থিওরিটিক্যাল ব্যাপার একটু জিনিসপত্র কমই হবে, তোমাকে তো সাইটে যেয়ে সাইটের কাজ দেখতে হবে। তো তুমি কিভাবে এখানে কন্ট্রিবিউট করবে? স্যার প্র্যাকটিক্যাল বলতে আমরা ট্রেনিং তো করেইছি, তো কাজ মোটামুটি একটু আইডিয়া তো আছেই কিভাবে হয়। না, প্র্যাকটিক্যাল বলতে ট্রেনিং অবশ্যই তোমরা ট্রেনিং করেছো, সবই করেছো, ধরো বিটেকের জিনিসপত্র করেছো, বাট একটা প্র্যাকটিক্যাল ফিল্ডের এক্সপিরিয়েন্স তো একটা অন্যরকম হয় না? ধরো তোমাকে আমি একটা বিল্ডিংয়েরই একটা কথাবার্তা বলি। ধরো তোমার প্রথম চয়েস কি রয়েছে? স্যার পিডাব্লিউডি। পিডাব্লিউডি রয়েছে, তাহলে তোমাকে বিল্ডিং বা রোডস এই দুটোর ভিতর কোনো কিছু একটা দেখতে দিতেই পারে। হ্যাঁ তো স্যার। ধরো বিল্ডিংয়ে তুমি গেছো, কোনো জায়গাতে একটা কাজ হচ্ছে, তুমি যেয়ে দেখলে যে আহ, মাটি ফিলিং হচ্ছে, মানে সয়েল ফিলিং যেটাকে আমরা বলে থাকি, সয়েল ফিলিং হচ্ছে। তো সয়েল ফিলিংয়ে কত পার্সেন্টেজ আমাদের যে কমপ্লেক্সনটা করা হয়, সেই কমপ্লেক্সনটাতে কত পার্সেন্টেজ আমাদের এমডিডির নিতে হয় জানো? আইডিয়া আছে? উম, স্যার সেটা তো স্যার টেস্ট করে দেখতে হবে। না, আমি বলছি অ্যাকচুয়াল কত পার্সেন্টের অ্যাবাভ হতে হয়। ধরো কোনো একটা সয়েল ফিলিং হচ্ছে, তার আমরা এমডিডি করেছি, এমডিডি করার পরে আমার সেটা রাখা রয়েছে, এমডিডি আমি ভ্যালু জানি। তো সয়েল যখন আমি প্র্যাকটিক্যালি ফিল্ডে, যখন আমি সেখানে টেস্ট করব, সেখানে এমডিডির কত পার্সেন্ট হতে হবে, কত পার্সেন্টের অ্যাবাভ হতে হবে? 50% আমার আইডিয়া নেই। তো এটাই প্র্যাকটিক্যালি এই জায়গাগুলোই তো দরকার। যাই হোক, ঠিক আছে। আর তুমি, ঠিক আছে, তুমি কি পড়াতে মানে পলিটেকনিক লেকচারার ওখানে যখন সয়েল ছিলে? সয়েল মেকানিক্স পড়াতাম, হাইওয়ে পড়াতাম, আর এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং পড়াতাম। আচ্ছা, ট্রাফিক ভলিউম আর ট্রাফিক ডেন্সিটির ভিতর পার্থক্য কি? ভলিউমটা হচ্ছে স্যার কতগুলো ভেহিকেল আমার একটা মানে পার্টিকুলার টাইমের মধ্যে দিয়ে একটা পার্টিকুলার ক্রস সেকশন মানে রোড দিয়ে ক্রস করছি। আর ডেনসিটি হচ্ছে পার ইউনিট লেন্থে আমার কতগুলো ভেহিকেল ক্রস করছে, মানে একটা আমি কতগুলো নাম্বার অফ ভেহিকেল পার ইউনিট লেন্থে মাপছি, যেটা আচ্ছা, ডেনসিটি। আর দুটোর, এই যে দুটো বললাম, এই যে ডেন্সিটি আর আমাদের ভলিউম, এদের ইউনিটগুলো একটু বলো, দুটোর ইউনিট বলো। ডেনসিটি হচ্ছে নাম্বার অফ ভেহিকেল পার কিলোমিটার, আর ক্যাপাসিটি হচ্ছে নাম্বার অফ না, ভেহিকেল মানে ক্যাপাসিটি তো ভেহিকেল পার বলিনি। সেকেন্ড। ক্যাপাসিটি তো বলিনি। আমি তোমাকে ডেন্স জানতে চেয়েছি ডেন্সিটি অ্যান্ড ভলিউম। হ্যাঁ হ্যাঁ, ভলিউম। আচ্ছা, ভলিউমও স্যার ভলিউমটাকে, টাইমের রেসপেক্টেই মাপবো। হ্যাঁ, দুটোর ইউনিটটা একটু আমাকে বলো। একটা বললে যে ভেহিকেল পার কিলোমিটার, আর একটা ভেহিকেল পার। পার টাইম, যেটা সেকেন্ড বা টাইমের রেসপেক্টে। আচ্ছা। আচ্ছা, ট্রাফিক ভলিউম, এই যে ট্রাফিক ভলিউম ব্যাপারটা, সেটা কি কাজে লাগে? মানে যখন আমরা কোনো একটা পেভমেন্ট ডিজাইন করব, তাতে এটা কি কাজে লাগে? তুমি তো পড়িয়েছো, তো এগুলো নিয়ে তোমার তো একটু আইডিয়া থাকা উচিত, তাই তাই তো?
হ্যাঁ স্যার, ভলিউম বের করতে হবে, কারণ আমাদের জানতে হবে যে সেই রোডটার মানে ভ্যালু কীরকম আছে, মানে কতগুলো ইম্পর্টেন্স অফ দ্য রোড, মানে রোডটা দিয়ে কতগুলো ভেহিকেল আমার সারাদিনে যাচ্ছে, সেটার উপরেই তো ডিজাইনটা করতে হবে। আচ্ছা, আমরা এমএসএ এমএসএ বলতে আমরা কি বুঝি? স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড অ্যাক্সেল ভুলে যাচ্ছি। আচ্ছা স্ট্যান্ডার্ড অ্যাক্সেল এম আচ্ছা, দিয়ে ভুলে যাচ্ছি। ঠিক আছে ঠিক আছে। কন্টাক্ট প্রেসার বলতে আমরা কি বুঝি? কন্টাক্ট প্রেসার? কন্ট্যাক্ট প্রেশার হচ্ছে টায়ারের যতটা এরিয়া রোডের মধ্যে যে প্রেশারটা দিচ্ছে সেটা হচ্ছে কন্ট্যাক্ট প্রেশার। কত? যতটা এরিয়া অবধি রোডের স্ট্রেসটা ডিস্ট্রিবিউট করছে, টায়ারের যতটা এরিয়া রোডের মধ্যে তার স্ট্রেসটা ডিস্ট্রিবিউট করছে। এটার কি কোনো ভ্যালু আছে? 7 কেজি/সেন্টিমিটার স্কোয়ার। শিওর? মানে আমরা কেজি পার রিজিডিটি ফ্যাক্টর, সেন্টিমিটার স্কোয়ার? রিজিডিটি ফ্যাক্টর যেটা বার করি সেটা কন্ট্যাক্ট প্রেশার আপন টায়ার প্রেশার করেই বার করি। না না, সে তো ঠিক আছে, সেটা তুমি জানো ব্যাপারটা, সে আমি বুঝতে পেরেছি তোমার কথা। আমি বলছি এটা কি কেজি পার সেন্টিমিটার স্কোয়ারই? প্রেশার তো স্যার কিলো নিউটন পার যাই হোক, তুমি হাইওয়ে প্রেশার। ছাড়া আর কি পড়াতে বললে? সয়েল পড়াতাম স্যার। সয়েল, হাইওয়ে আর এনভায়রনমেন্টাল। এনভায়রনমেন্ট পড়াতে, তাই তো? আচ্ছা, সেকেন্ড চয়েস কি দিয়েছো? সেকেন্ড চয়েস ইরিগেশন দিয়েছি। আচ্ছা, ঠিক আছে। এনভায়রনমেন্টের থেকে একটু ইয়ে করা যাক, সেটা হচ্ছে যে তুমি আমাকে বলো যে অ্যাক্টিভেটেড স্লাজ প্রসেসটা একটু আমাকে বিস্তারিত বলো। হ্যাঁ স্যার, অ্যাক্টিভেটেড স্লাজ প্রসেস হচ্ছে আমাদের অ্যারোবিক সাসপেন্ডেড গ্রোথ প্রসেস। আমাদের বেসিক্যালি দুটো প্রসেসে আমরা এটা হয় সিওয়েজ যেটা ট্রিটমেন্ট করি। একটা হচ্ছে অ্যারোবিক, একটা হচ্ছে অ্যানারোবিক। অ্যারোবিকের মধ্যেও আবার দুটো ভাগ থাকে, একটা হচ্ছে অ্যাটাচ গ্রোথ সিস্টেম, একটা সাসপেন্ডেড গ্রোথ সিস্টেম। অ্যাটাচ গ্রোথের মধ্যে যেমন স্যার আমাদের ট্রিকলিং ফিল্টার আছে। না, আমি আর অ্যাক্টিভেটেড স্লাজটা জানতে চেয়েছি। তুমি পুরোটা হ্যাঁ টোটালটা, টোটালটা না বলে একদম ছোট করে বলো, মানে আচ্ছা বিস্তারিত আচ্ছা বলতে আচ্ছা। তুমি এমন বলো যাতে যেটা তোমার অন্তত কিছু সেকেন্ডের ভিতর কমপ্লিট হয়, নইলে তো একটা কোশ্চেনেই দিন চলে যাবে। আচ্ছা আচ্ছা স্যার, অ্যাক্টিভেটেড স্ল্যাশ প্রসেস হচ্ছে একটা আমাদের সাসপেন্ডেড গ্রোথ সিস্টেম। এখানে আমাদের ওয়েস্ট ওয়াটারটাকে মানে কি বলবো, ওয়েস্ট ওয়াটারটাকে পাস করানো হয় একটা মিডিয়ামের মধ্যে দিয়ে। তার মধ্যে আমাদের মাইক্রো অর্গানিজম থাকে ওয়েস্ট ওয়াটারের মধ্যে অর্গানিক ম্যাটার থাকে। আর আমরা চাই যে অ্যারোবিক পদ্ধতিতে মাইক্রো অর্গানিজমটা অর্গানিক ম্যাটারকে ডিকম্পোজ করবে, যার ফলে আমাদের স্লাজটা তৈরি হবে, যে স্লাজটা পরবর্তীকালে আমরা ওই স্লাজ স্লাজ থিকেনারের মাধ্যমে ওটা ড্রাইং বেডসে পাঠিয়ে দেবো। আর তারপরে ওটা বিওডিটা আমার মানে মাইক্রো অর্গানিজম অর্গানিক ম্যাটারকে ডিকম্পোজ করবে, দিয়ে ক্লিয়ার মানে যে ওয়াটারটা পাবো যার মধ্যে বিওডিটা থাকবে না সেটা আমরা তারপর রিমুভ করে দেবো। আচ্ছা, বিওডি 3 আর বিওডি 5 এর ভিতর পার্থক্য কি? বিওডি 3টা স্যার ওটা 3 দিনে করা হয়, আর বিওডি 5টা 5 দিনে করা হয়। আচ্ছা, টেম্পারেচার সেমই থাকে দুটোতে, তাই তো? 20 ডিগ্রি, হ্যাঁ 20 ডিগ্রি সেলসিয়াস। আর তাহলে বিওডি তাহলে কি? বিওডি আলটিমেট হচ্ছে স্যার ওটা আলটিমেট বিওডি, যেটা আমি ম্যাক্সিমাম আমি অ্যাচিভ করতে পারবো। এটা কদিনে যেটা পাওয়া হয় যাবে এটা? 2/3 অফ মানে 68% অফ বিওডির হয়। এটা কদিনে পাওয়া যাবে এটা? আলটিমেট বিওডি ইনফাইনাইট টাইমে পাওয়া যাবে। ইনফাইনাইট টাইমে পাওয়া যাবে? আলটিমেট বিওডির টাইম। আচ্ছা, আমরা যে ড্রিঙ্কিং ওয়াটারের কথা যে বলছি, ড্রিঙ্কিং ওয়াটারের তো বিভিন্ন প্যারামিটার রয়েছে। তো সেখানে হ্যাঁ, কি ড্রিঙ্কিং ওয়াটারে ডিওর কোনো প্যারামিটার রয়েছে? ডিজলভ অক্সিজেন, হুম। ডিওটা 0 থাকতে হবে। ডিজলভ অক্সিজেন 0 থাকবে? মানে অক্সিজেন থাকবেই না? না না ডিও না, সরি ওটা বিওডি বলতেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডিজলভ অক্সিজেন তো থাকতেই হবে। হ্যাঁ, কত থাকবে? কিছু আছে প্যারামিটার, এরকম কিছু আছে? ডিজলভ অক্সিজেন তো ওটা মিনিমাম 4 ppm থাকতে হয়, যেটা অ্যাকোয়াটিক লাইফের জন্য। তো
তোমাকে আমি ড্রিঙ্কিং ওয়াটারের কথা জিজ্ঞেস করছি। ড্রিঙ্কিং ওয়াটারে অ্যাকোয়াটিক লাইফ কেন আসবে? ডিওর ভ্যালু স্যার 5 থেকে 10 এটা ppm মিনিমাম থাকে। তুমি তুমি কি জানো যে কি বলে আমাদের এই যে ড্রিঙ্কিং ওয়াটারের যে প্যারামিটারগুলো সেটা কোথায় আছে? মানে কোন আইএস কোড ফলো করি আমরা এই ড্রিঙ্কিং ওয়াটারের প্যারামিটারের জন্য? হ্যাঁ স্যার, আমি এই মুহূর্তে মনে পড়ছে না আমার কোডটা। 11 কিছু একটা কোড আছে স্যার। আচ্ছা, ওয়াটার ডিস্ট্রিবিউশন সিস্টেমের জন্যও কিন্তু আমাদের একটা আইএস কোড আছে। হ্যাঁ কোড আছে। তো সেটা কত? মনে নেই স্যার। আচ্ছা, ঠিক আছে, তখন এগুলো হলো, তাহলে সয়েল থেকেও কিছু একটু আলোচনা করাই যাক। আচ্ছা, তুমি আমাকে বলো যে ধরো তোমাকে আমি বেন্টোনাইট দিয়েছি, তুমি ফিল্ডে গেছো, তো সেখানে তোমাকে বেন্টোনাইট দেওয়া হয়েছে। তো বেন্টোনাইটের তুমি লিকুইড লিমিট কি করে বের করবে? আর বেন্টোনাইটের লিকুইড লিমিট জেনারেলি কত হয়ে থাকে? বেন্টোনাইটের নাম শুনেছো তো? হ্যাঁ হ্যাঁ। তো লিকুইড বেন্টোনাইটের লিকুইড লিমিট। লিমিট কত হয়? আর বেন্টোনাইটের লিকুইড লিমিট তুমি বের করবে কিভাবে? লিকুইড লিমিট তো স্যার আমরা এমনি ক্যাসাগ্র্যান্ডে অ্যাপারেটাস দিয়ে এমনি নর্মাল সয়েলের বার করি। ওটাও তো একটা সয়েলই ভলক্যানিক অ্যাশ থেকে পাই। ওটাও আচ্ছা, ক্যাসাগ্র্যান্ডে দিয়েই মনে হয় হবে। কত হয় এর? বেন্টোনাইটের লিকুইড লিমিট কত হয় জানো? কত পার্সেন্ট থাকে? লিকুইড লিমিট না স্যার সেটা জানি না, তবে স্পেসিফিক গ্র্যাভিটিটা 1.02 এরকম হয় কিছু। বেন্টোনাইটের স্পেসিফিক গ্র্যাভিটি 1.02? 1 পয়েন্ট সামথিং, ওটা আমাদের ক্লের থেকে হালকা হয় ওটা। বেন্টোনাইট ক্লের থেকে হালকা? বেন্টোনাইট তাহলে কি? বেন্টোনাইট কি স্যান্ড? ক্লের থেকে হালকা হলে ক্লের নিচে তো কিছু নেই, সিল্ট ক্লে, তাই না? তাহলে ক্লের স্পেসিফিক নিচে কি হবে? স্পেসিফিক গ্র্যাভিটির কথা বলছি। হ্যাঁ, সেই হিসেবেই আমি বলছি, স্পেসিফিক গ্র্যাভিটির কথা হিসেবেই বলছি। তুমি বলছো ক্লের থেকেও হালকা, তাহলে ক্লের থেকে হালকা কোন মেটেরিয়াল হয় সেটাই আমি জানতে চাইছি। মানে অর্গ্যানিক ক্লে যেটা আছে তার থেকে হালকা। আচ্ছা, অর্গানিক আর ইনঅর্গানিক ক্লের ভিতর পার্থক্য কি? অর্গ্যানিকের মধ্যে ওই ভেজিটেটিভ ম্যাটার এইগুলো বেশি থাকে, যার জন্য ওর কালারটা একটু ডার্ক হয় আর একটা স্মেল হয় বাজে। আচ্ছা, আমি একটা অর্গানিক ক্লে রয়েছে, তাকে আমি নিয়ে যেয়ে পরে ওভেন ড্রাই করতে দেবো। ওভেন ড্রাই করতে দিলে পরে তার টেম্পারেচার কত সেট করব, ম্যাক্সিমাম টেম্পারেচার? নর্মালি হচ্ছে স্যার 105 থেকে 110-এর মধ্যে রাখি। হুম। আর অর্গ্যানিক হলে 60 ডিগ্রি থাকবে, আর যদি জিপসাম থাকে তাহলে 70 থেকে 80-এর মধ্যে রাখতে কেন হবে। এই অর্গানিক ক্লে থাকলে পরে সেখানে 60 ডিগ্রি কেন রাখবো আমি? কারণ ওর মধ্যে ভেজিটেটিভ ম্যাটারগুলো থাকে, তো বেশি টেম্পারেচারে পুড়ে যেতে পারে সয়েলটা। আচ্ছা। আচ্ছা, স্যান্ড বাথ মেথডের নাম শুনেছো? হ্যাঁ স্যার। কি করা হয় স্যান্ড বাথ মেথডে জানো? ওয়াটার কন্টেন্ট বার করা হয়। কিভাবে হয় সেটা? স্যান্ড বাথ। মনে করতে পারছি না স্যার প্রসেসটা। আচ্ছা, হিট করা হয় একটা অ্যারেঞ্জমেন্ট করে ওটা। হ্যাঁ, কাকে হিট করা হয়? মনে করতে পারছি না। আচ্ছা, রিলেটিভ ডেনসিটি হুম আর ডেনসিটি ইন্ডেক্স, এই হুম দুটোর ভিতর পার্থক্য কোথায়? আর এই দুটোর ভিতর সিমিলারিটিস কোথায়? স্যার দুটো একই তো, রিলেটিভ ডেনসিটি আর ডেনসিটি ইন্ডেক্স। একই? হ্যাঁ একই। মানে তুমি, ইম্যাক্স মাইনাস ই ন্যাচারাল ডিভাইডেড বাই ইম্যাক্স মাইনাস ই মিনিমাম যেটা। হ্যাঁ, মানে তুমি শিওর তো যে দুটোই একই? রিলেটিভ ডেনসিটি তো স্যার। হ্যাঁ, রিলেটিভ ডেনসিটি আর ডেনসিটি ইন্ডেক্স।
হ্যাঁ, একই। কোন সয়েলের জন্য করা হয়ে থাকে দুটো? এই স্যান্ডের জন্য, মানে কোহেশনলেস সয়েলের জন্য। মানে তুমি বলছো স্যান্ড, মানে তার বেশি যদি হয়, একটু যদি না, কোর্সার এগ্রিগেট হয়, হবে না? না, না, হ্যাঁ, মানে কোহেশনলেস সয়েলের জন্য করা হয়, স্যান্ড, গ্র্যাভেল। আচ্ছা, স্যান্ডে কোনো রকম কোনো কোহেশন শো করে না কেন? কোহেশন মানে হচ্ছে স্যার ইন্টার মলিকুলার অ্যাট্রাকশন, যেটা যেহেতু আমাদের ক্লের পার্টিকেল দুটো ফ্লেকি হয়, তো দুটোর মধ্যে অ্যাটাচ বন্ডটা থাকে, আর স্যান্ডের যেহেতু পার্টিকেলগুলো স্ফেরিক্যাল হয়, তো মানে পার্টিকেলের মধ্যে কোনো অ্যাট্রাকশন থাকে না, মলিকুলার ফোর্স থাকে না। আচ্ছা। আচ্ছা, কোহেশন আর অ্যাপারেন্ট কোহেশনের ভিতর পার্থক্য কি? কোহেশন মানে হচ্ছে যেটা স্যার ইন্টার মলিকুলার অ্যাট্রাকশন বিটুইন টু মলিকুলস ক্লের মধ্যে যেটা থাকে, আর অ্যাপারেন্ট কোহেশন হচ্ছে যে কোহেশনের মতো আমার আহ, আছে কিন্তু অতটা নেই, মানে যেটা সিল্টের মধ্যে হয়, যে যার মধ্যে কোহেশনও কিছুটা থাকে, কিছুটা আমার ইন্টারনাল ফ্রিকশনও থাকে, কিন্তু ক্লেতে সেটা থাকে না, ক্লেতে পিওর কোহেশন থাকে, ফাইটা জিরো হয়। আচ্ছা, ঠিক আছে। তুমি কোথার থেকে তোমার বাড়ি বললে? স্যার হরিদেবপুর। হরিদেবপুর কোন জেলার আন্ডারে পড়ে? কলকাতা। কলকাতার আন্ডারে পড়ে। আচ্ছা, তাহলে তুমি আমাকে বলো, কলকাতায় তো তিনটে ব্রিজ দেখতে পাওয়া যায় কলকাতার আশেপাশে, তাই তো? তিনটে মোটামুটি মানে উল্লেখযোগ্য ব্রিজ। তিনটে ব্রিজ কি কি? হাওড়া ব্রিজ, দ্বিতীয় হুগলি সেতু, হুম। আর রবীন্দ্র সেতু। রবীন্দ্র সেতু আর হাওড়া ব্রিজ কি না, আলাদা? না, 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 ওটা তো একই। হ্যাঁ, আরেকটা আচ্ছা, দ্বিতীয় হুগলি সেতুর নাম কি? দ্বিতীয় দ্বিতীয় হুগলি। হুগলি সেতু, হ্যাঁ। বিদ্যাসাগর সেতু মনে হয়। তাহলে একটা রবীন্দ্র সেতু, একটা বিদ্যাসাগর সেতু, আরেকটা লোকের নাম কি ছিল? আরেকজন উল্লেখযোগ্য মানুষ, তার নামে আরেকটা তো ব্রিজ রয়েছে। ঈশ্বরচন্দ্র মনে হয়। হ্যাঁ, এই বলছো বিদ্যাসাগর সেতু, আবার ঈশ্বরচন্দ্র আলাদা করে হবে কি করে? হ্যাঁ, হ্যাঁ, বিদ্যাসাগর সেতু, রবীন্দ্র সেতু, আর একটা মনে করতে পারছি না আমি। তুমি কি কলকাতায় থাকো নাকি কলকাতায় থাকো না, মানে এখন হ্যাঁ, বাইরে হ্যাঁ, আছো? না, না, এখানেই থাকি। তাহলে তোমার তো জানা উচিত। দক্ষিণেশ্বর যাওনি কোনোদিন? হ্যাঁ। তো দক্ষিণেশ্বরের সেতুটার নাম কি? মনে করতে পারছি না। এ বাবা, মানে দক্ষিণেশ্বরের একটা সেতু আছে তো নাকি? হ্যাঁ, হ্যাঁ, আছে, আছে, আছে। যাই হোক, ঠিক আছে। আর কলকাতা সম্পর্কে তো অনেক কিছুই প্রশ্ন করা যায়। কলকাতাতে ট্রাম কবে চালু হয়েছিল, এরকম প্রশ্ন আসতে পারে, তোমাকে করতেই পারে। কারণ মানে সম্প্রতি তো ট্রাম বন্ধ হয়ে গেল। হ্যাঁ, তো ট্রাম কবে চালু হয়েছিল? বলতে পারবো না স্যার, 18 সামথিং। হুম। আচ্ছা, ট্রাম তো, না ঠিক আছে, এই প্রশ্ন করার দরকার নেই। আচ্ছা, উম, ভিক্টোরিয়া মেমোরিয়ালে যে পাথরটা ইউজ হয়েছে, দেখেছো তো? ভিক্টোরিয়া মেমোরিয়াল গেছো তো? হ্যাঁ, হ্যাঁ, সেখানে তো কিছু একটা পাথর ইউজ হয়েছে। হ্যাঁ। মানে পাথরই ইউজ মার্বেল, হয়েছে তো? মার্বেল ইউজ হয়েছে। মার্বেল ইউজ হয়েছে? মার্বেলই তো মনে হয় ইউজ হয়েছে। আমি অনেক ছোটবেলায় গেছিলাম। মানে কলকাতা লিটারেলি তুমি ঘোরো না আর কি, তাই তো? মানে না, কলকাতা না, পছন্দ নয় আর কি। না, সেরকম ব্যাপার না। কলকাতা থেকে এত প্রশ্ন মাথায় আসছে না, মানে স্যার ওই ইয়ে লাগছে। না, যেহেতু কলকাতা, কলকাতা একটা ভাস্ট এরিয়া না, কলকাতা বললে পরেই মানে এত এত প্রশ্ন মাথায় আসে। হ্যাঁ, তো কি বলবো আর কি। যাই হোক, কলকাতাতে, আচ্ছা কলকাতাতে ভায়াডাক্ট দেখতে পাওয়া যায় কি? ভায়াডাক্ট। বলতে পারবো না। ভায়াডাক্ট কি জানো কি? ভায়াডাক্ট, কালভার্ট। কালভার্ট আলাদা জিনিস, ভায়াডাক্ট আলাদা জিনিস। যাই হোক,
মানে তুমি দেখোনি আর কি, তাই? ঠিক আছে। আচ্ছা, কলকাতাতে কি কোনো এনএইচ আছে কলকাতার আশেপাশে বা কলকাতাতে? ন্যাশনাল? এনএইচ 12 আছে স্যার, যেটা এখন ওটা মনে হয় নামটা চেঞ্জ হোক, বারাসাতে যেটা আছে। তাহলে তোমাকে তো সেগুলো আপডেটেড থাকতে হবে, এখন কি হয়েছে, আগে কি নাম ছিল, এগুলো কিন্তু খুব কমন প্রশ্ন, ধরতেই পারে। NH12 ছিল আগে, এখন মনে হয় 34 হয়েছে, I'm not sure। আচ্ছা, কলকাতার তো সুতানুটি বলে একটা জায়গা রয়েছে কলকাতায়, যদি জানবে তুমি, আশা করি। হ্যাঁ। সুতানুটি জানো তো, নাম শুনেছো তো আশা করি। সুতানুটি, হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম হয়েছিল জোড়াসাঁকোর কাছে। তো সুতানুটির কোনো বিশেষত্ব আছে, মানে উল্লেখযোগ্যতা রয়েছে কিছু? সুতানুটির কাছে স্যার জোড়াসাঁকো ছিল, যেখানে রবীন্দ্রনাথের জন্ম হয়েছিল। না না, আমি সেই হিসাবে বলছি না, মানে সুতানুটি কিসের জন্য বিখ্যাত ছিল, বা সুতানুটিতে কি ছিল আগে? সুতানুটিতে আচ্ছা, কলকাতা বন্দর ছিল, কলকাতা বন্দর হঠাৎ করে বন্ধ হয়ে গেল কেন? ওটা যেহেতু ওই হুগলি রিভারে অতিরিক্ত সিল্ট জমা হচ্ছিল বলে ওর ওখানে জাহাজ আসতে অসুবিধা হচ্ছিল, জলের ইয়েটা কমে যাচ্ছিল তো দেখছি। তার জন্য তো ফারাক্কা ব্যারেজ দেওয়া হয়েছে তো, নাকি? হ্যাঁ। তো ফারাক্কা ব্যারেজ কেন দেওয়া হয়েছিল? এটার জন্যই তো দেওয়া হয়েছিল, যাতে কলকাতা বন্দর বা হুগলি বন্দরের নাব্যতা বজায় থাকে। তারপরেও কেন বন্ধ হয়ে গেল? হয়তো মেনটেনেন্সের সেরকম কিছু। ঠিক আছে, ঠিক আছে, ইন্টারভিউ এখানে কমপ্লিট করা যায়। বলো, তোমার ফিডব্যাক বলো, তুমি কি বুঝলে নিজে ইন্টারভিউ দিয়ে? স্যার প্রথম কথা হচ্ছে স্যার, নন টেকটা আমি বুঝতে পারছি না যে কোথা থেকে পড়বো, মানে নন টেক আহ, তো তোমাকে আমি লাস্টে ধরলাম, নন টেক তো তোমাকে একদম লাস্টে ধরেছি, নন টেক তো প্রথম থেকে তোমাকে ধরিনি কিছু। ধরেছি কি সেরকম নন টেক? হ্যাঁ, না তাও মানে জানা উচিত আমার কলকাতার ব্যাপারে। হ্যাঁ, অবশ্যই কলকাতার ব্যাপারে তো তোমার জানা তো অবশ্যই উচিত। হ্যাঁ। কলকাতার ব্যাপারে শুধু নয়, গোটা পশ্চিমবঙ্গের ব্যাপারেই জানা উচিত। কারণ কোথার থেকে তোমাকে প্রশ্ন ধরবে তার কোনো ঠিক ঠিকানা নেই, হঠাৎ করে বলতেই পারে দক্ষিণবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি। না জানার কিছু নেই, কারণ তোমাকে তো কলকাতায় পোস্টিং দেবে এরকম তো কোনো মাথা ব্যথা নেই। হ্যাঁ। তো গোটা পশ্চিমবঙ্গেরই জানতে হবে। যাই হোক, এছাড়া এছাড়া তোমার কি ফিডব্যাক মনে হলো, তুমি পরীক্ষা দিয়ে, মানে পরীক্ষা বলছি আবার, ইন্টারভিউ দিয়ে তুমি কি ফিল করলে যে তোমার না কোথায় না, হ্যাঁ। বেটার, তুমি কোথায় খারাপ, নিজে তো একটা কিছু ফিল করলে? হ্যাঁ, দরকার আছে, অনেক ইমপ্রুভমেন্টের দরকার আছে। কোনটার দরকার আছে? আমি সেটাই বুঝতে পারছি না স্যার, ওনারা কোন টপিক থেকে ধরবেন, মানে আমি তো ভেবেছিলাম যে মোটামুটি সয়েল থেকেই আমাকে বেশি ধরা হবে। তুমি যখন বলছো যে তুমি হাইওয়ে পড়িয়েছো, সয়েল পড়িয়েছো, ওয়াটার পড়িয়েছো, তো তোমাকে তো সব জায়গা থেকেই ধরবে। তোমাকে তো এরকম নয় যে তুমি শুধু সয়েল পড়িয়েছো যদি বলো, তখন হয়তো ওরা সয়েল থেকে তোমাকে ধরবে, এরকম একটা হতে পারে। কিন্তু তুমি তো কোনো একটা জায়গায় যে শুধু একটা পড়াবে এরকম তো জেনারেলি হয় না আর কি। জেনারেলি দুটো তিনটে সাবজেক্ট তো পড়াতেই হয়, তাই তো? হ্যাঁ। একটা একটা সাবজেক্টের পড়িয়ে, মানে পড়িয়েছো এই কথাটা বললে তো হবে না। আর দেখো, আমার যেটা মনে হলো, আমি আগে আসি, সেটা হচ্ছে যে আর একটু ডিপে, যেহেতু তুমি পলিটেকনিকের লেকচারার হিসাবে ছিলে, তো তো আমার মনে হয় তুমি আর একটু ডিপে যেয়ে পরে জিনিসগুলোকে স্টাডি করলে বেটার হয়। আর তোমাকে যে প্রশ্নটা করা হচ্ছে তার থেকে এক্সট্রা অ্যান্সার দিও না। আমি ভিডিওটা তো রয়ে যাবে, তুমি এটাকে দেখতে পাবে রিওয়াইন্ড করে। তো তোমাকে আমি, ধরো যে প্রশ্নটা করেছি, ধরো আমি তোমায় প্রশ্ন করলাম তোমার নাম কি, তুমি তার সাথে বাড়িটাকে অ্যাড করো না। মানে এটা এটা অনেক বেটার হবে যতটা তুমি কম্প্যাক্ট অ্যান্সার করতে পারবে। তুমি যদি বেশি অ্যান্সার করো, সেটা ওদের কাছে ডিজারেবল নয়, হয় তোমাকে থামিয়ে দিয়ে ওরা এগিয়ে যাবে, আদারওয়াইজ তুমি বলতে থাকবে, ওরা ফার্দার আর প্রশ্ন করবে না। তো সেটা তোমার জন্য মানে ইয়ে হবে না, কি বলবো, ঠিক হবে না আর কি। মানে ও যদি তোমাকে প্রশ্নই না করে, তাহলে তোমার সম্পর্কে জানবে কি করে? চারটা পাঁচটা প্রশ্ন করে পরে তো তোমাকে জাজ করা পসিবল নয়। মানে বোঝাতে পারছি ব্যাপারটা? হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ, বুঝতে তো পেরেছি। তোমাকে অন্তত মিনিমাম যাতে বেশি প্রশ্ন করে, তোমাকে সেই জায়গাটার ওদেরকে সুযোগটা দিতে হবে।
তোমাকে 20টা প্রশ্ন করলে তুমি 15টা পারলে, 10টা পারলে, তবে যে পরে কিছু একটা ফ্রুটফুল হয়। তোমাকে 3টে প্রশ্ন করলো, তুমি ওই 3টে প্রশ্নতে গোটা টাইমটা শেষ হয়ে গেল 15 মিনিট, তো মানে সেটা ঠিক হবে না আর কি। তো চেষ্টা করবে যতটা শর্টে কম্পোজ করে পরে বলার, যতটা কম বললে পরে পসিবল হয়। আর কি কঠিন প্রশ্ন, কি প্রচন্ড কঠিন ছিল? এরকম তো ছিল না নাকি? না ঠিকঠাকই না ছিল? না স্যার, কঠিন কঠিন ছিল না। আমি তো ভেবেছিলাম যে আপনি ডিজাইন থেকে জিজ্ঞাসা করবেন হাইওয়ে, যেহেতু আমি মানে ওই স্টাডির মধ্যে ওই যেগুলো হয় আর কি, ক্রস সেকশন ডিজাইন, যেগুলো আমি ভেবেছিলাম ওখান না, থেকে সব মানে। সময় সব সময় যে তোমাকে ডিজাইন থেকেই ধরবে এরকম তো হবে না। কারণ প্রথম কথা হচ্ছে যে তুমি অ্যাজ এ জুনিয়র ইঞ্জিনিয়ার কাজ করতে যাচ্ছ, তো ডিজাইনের পার্টটা তোমাকে কমই দেবে। তোমাকে হয়তো জিজ্ঞেস করতে পারে স্পেসিফিকেশন কি, তোমাকে বলতে পারে যে তুমি যে চেকিংটা করবে সেই চেকিংটা কি কি থাকতে হবে, মানে এগ্রিগেট এসছে, এগ্রিগেটের তুমি চেকিং করবে, তাতে কি কি আমাকে প্রভিশন রয়েছে, কি কি দেখতে হবে, এই সমস্ত প্রশ্ন তোমাকে করতে পারে। ডিজাইন পার্ট থেকে প্রশ্ন করবে বলে আমার মনে হয় না। তবে তুমি ইয়ে পড়াও, যেহেতু তুমি পড়িয়েছো, পলিটেকনিকে পড়িয়েছো, তোমার এমএসএ বা এই সমস্ত জিনিসপত্রগুলো কিন্তু একটু মানে ঠোঁটস্থ হওয়া উচিত। এগুলো তুমি যদি না পারো, এগুলো কিন্তু একটা ব্যাড ইমপ্রেশন, তাই না? এমএসএ, কন্ট্যাক্ট প্রেসার, সাবগ্রেড মডিউলাস, এগুলো তো হাইওয়ে বা এই সমস্ত সয়েলের, মানে এগুলো অ্যাকচুয়ালি বলতে গেলে এগুলো হচ্ছে হার্ট অফ, মানে এগুলো না জানলে পরে তুমি বাকি অ্যাপ্লিকেশনগুলো করবে কি করে? ট্রাফিক ভলিউম, ট্রাফিক ডেন্সিটি তুমি না জানলে তুমি তো ট্রাফিক সম্পর্কে জানতে পারবে না, তাই না? এবারে হ্যাঁ তুমি যখন বলছো যে তুমি পলিটেকনিকে পড়েছো, তুমি যদি বলতে যে না তোমার কোনো পড়াওনি, তাহলে হয়তো এই জিনিসগুলোতে ওরা ঢুকতো না। তোমার থিওরিটিক্যাল বেসটাও ওরা চেক করতে পারে না। হ্যাঁ। মানে তুমি এরকম ভেবে যেও না যে তোমাকে শুধুমাত্র ইয়ে থেকেই প্রশ্ন করবে, কি বলে ওই লেয়ারগুলো বলো, লেয়ারে কি কি থাকে, কিভাবে আমি করব, এসব এরকম চিন্তা ভাবনা করলে একটু মুশকিল। যাই হোক, রেডি করে নাও, টাইম তো এখনো রয়েছে, অনেকটাই সময় রয়েছে। এখন মোটামুটি 1.5 মাসের উপর সময় রয়েছে। ধীরে ধীরে তৈরি করো, আবার তখন ইন্টারভিউ নেওয়া যাবে, আরো বেটার প্রিপারেশন থাকবে তখন তোমার। হ্যাঁ স্যার, আরেকটা কোয়েশ্চেন আমার ছিল। বলো। স্যার বলছি, অনেক সময় অনেক মানে বোঝাতে গেলে হয় না, অনেক সময় যে ধরুন হাত দিয়ে দেখাচ্ছি যে ধরুন ওএমসিআর এর কার্ভটা এইভাবে, তো মানে এটা কি কোনো ব্যাড ইমপ্রেশন ক্রিয়েট করবে? মানে আমার ন্যাচারালি বলতে বলতে এরকম চলে আসে। না, দেখো, যখনই তোমার মনে হচ্ছে যে হাত দিয়ে তুমি কিছু শো করছো বা দেখাতে যাবে, তোমার ওখানে সামনে পেন আর খাতা পড়ে থাকবে। তো তুমি বলতে পারো যে স্যার আমি কি এটার কার্ভটা ড্র করে আপনাকে বোঝাবো, তাহলে আমি হয়তো বেটার বলতে পারবো। আচ্ছা। মানে তুমি এরকম হাওয়াতে আঙ্গুল চালানোর থেকে একটা জায়গাতে এঁকে সেটা ওদেরকে দেখালে আমার মনে হয় বেটার। না মানে স্যার, ওনারা যদি ধরুন বলে যে বলেন যে মানে দরকার নেই, তুমি মুখেই বলো, তখন? হ্যাঁ, তখন তোমাকে মুখেই বলতে হবে, উপায় নেই, ওরা সময় দেয় না। আমি তো এই আচ্ছা। কয়েকদিনের ইন্টারভিউ, লাস্ট 160 জনের মোটামুটি ইন্টারভিউ হলো, তাদের কাছ থেকে যা ফিডব্যাক বা টোটাল, মানে তোমাকে একটা অ্যান্সার শেষ করতে দিচ্ছে না, মানে তোমাকে জিজ্ঞেস করে অ্যান্সার শেষ হওয়ার আগেই ওদের কাছে কোশ্চেন রেডি। এবারে যেহেতু আমি তো এখানে একা প্রশ্ন করছি, ওখানে তো 4জন রয়েছে, তো যখনই তুমি কোনো কিছুর একটা অ্যান্সারকে ইলাবোরেট করতে যাচ্ছ, তখনই আরেকজন এসে কাউন্টার করে বলছে আচ্ছা তুমি এটা বলো তো, আচ্ছা তুমি ওটা বলো তো। তো তোমাকে সেটার জন্য রেডি থাকতে হবে। মানে তুমি যে একটা কোশ্চেন অ্যান্সারকে শেষ করতে পারবে সেটা নাও হতে পারে। ওরা শুধু শুনতে চাইবে কিছু স্পেসিফিক টার্ম তোমার কাছে। এই যে তোমাকে আমি জিজ্ঞেস করলাম, তোমাকে একটা প্রশ্ন যেটা করেছিলাম আমি, যে অ্যাক্টিভেটেড স্লাজ কি, তুমি এত টোটালটাকে ভেঙে বলতে যাচ্ছ, ওরা শুনবেই না। এবং এটা একটা ব্যাড ইমপ্রেশন। তোমাকে যদি ওই কোশ্চেনটার জন্য 10 নাম্বার থাকে, তোমাকে হয়তো 2 দেবে। কারণ তুমি তো টার্মটাই, অ্যাক্টিভেটেড স্লাজ ব্যাপারটা কি তুমি সেটাই শুরু করলে না। ওদের কাছে তো 10 মিনিট 15 মিনিট সময় নেই, আর একজন ইন্টারভিউ নেবে না, 4জন ইন্টারভিউ নেবে। এবারে যে হয়তো ওই প্রশ্নটা করেছে, আরেকজন হয়তো সেখানে তোমাকে থামিয়ে দিয়ে বলে, এই আচ্ছা দাঁড়াও দাঁড়াও, ছাড়ো, তুমি আমাকে বলো যে সার্ভের প্রিন্সিপাল কি। তো তুমি তো তখন শেষ করতে পারবে না। তো ওই টার্মটাও পেলো না, ও তোমাকে ওখানে ওটার এগেনস্টে 2 বসালো। তো তোমাকে একদম প্রিসাইজ বলতে হবে। এক খাতা পাতা নাও, খাতা পাতা নিয়ে ছোট 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 করে লেখা শুরু করো।
যে এটা আমি এইটুকু বলবো, এটা আমি এইটুকু বলবো, দিয়ে ওভাবে প্র্যাকটিস করো, তাহলেই দেখবে ঠিক হয়ে যাবে। আর ডেপথে পড়ো, তুমি একটু ডেপথে পড়ো, কারণ আমার মনে হয় যে তোমাকে, তুমি যখনই ওখানে যেয়ে বলবে যে আমি এই পলিটেকনিক থেকে পড়েই এসেছি, তখন তোমাকে কিন্তু একটু ডেপথের ভিতর থেকে প্রশ্ন করতেই পারে। আর তুমি এরকম আশা করে যেও না যে তোমাকে শুধুমাত্র সয়েল থেকেই প্রশ্ন করবে, হাইওয়ে থেকে করবে না, বা ওয়াটার থেকে করবে না, বা রোড থেকে করবে না, এরকম কিন্তু নয়। তো প্রিপারেশনটা একটা টোটাল, আমি বলছি না সব পড়ো, সব পড়া তো পসিবল নয় কারোর জন্যই, কিন্তু স্পেসিফিক্যালি এই দুটো তিনটে সাবজেক্ট যেটা তুমি বলছো, এই দুটো তিনটে সাবজেক্ট কিন্তু রেডি করে যাও। ঠিক আছে, ঠিক আছে, এমনি ওকেই আছে তোমার। কুল কামই আছো, কম্পোজ রয়েছে, অসুবিধা কিছু নেই সেসব নিয়ে। আর দেখে তো কোনো রকম মানে উত্তেজিত হয়ে যাওয়ার কোনো ব্যাপার আমি তো অন্তত অনলাইনে বুঝলাম না। বাট ঠিক আছে, ওখানেও চেষ্টা করো ওটা, যাতে ওখানেও রাখতে পারো কোনোভাবে, যাতে কোনো কথাতে উত্তেজিত না হয়ে যাও বা উদ্গ্রীবতা না থাকে। ঠিক আছে, ওকে, ওকে, ঠিক থ্যাংক আছে, ইউ। থ্যাংক ইউ।